নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয় নাই, কবে হতে পারে, কারা কারা এই নির্বাচনে অংশ নেবে, কারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই সব নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে নির্বাচনের আগেই কারা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাবশালী হয়ে উঠছেন, কারাই বা বিভিন্ন ধরনের যেগুলিকে বলে হচ্ছে প্রভাব বিস্তার করার মুখে কারা আছেন, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলালের সঙ্গে আমার পরিচয় আজকে কতদিন হবে, 90 সাল থেকে 35 বছর ধরে আমি গেমে চলে গেল। না আপনি এটা হেলাল ভাই, আপনি এটা বললে হবে না। জিয়াউর রহমান সাহেব, গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা, জনাব শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা। রহমান কিন্তু ভোটের মাধ্যমে আপনি যদি ইতিহাসটা পড়েন, আপনার 79-এর পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী। ওই ভোটের কথা বলেন না হেলাল ভাই, ওই ভোটের কথা না কেন, আপনার এটা তো ডেমোক্রেসি, আপনি ওই ভোটের কথা ওই ভোটের কথা বলা না বলা একরকমই। পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল। আমরা যদি মাল্টিপার্টি ডেমোক্রেসি না করতাম তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এখন একদলীয় শাসন ব্যবস্থাকে এই সরকার আপনাকে জাতীয় সরকার এখন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল। আমার প্রথম বক্তব্য হলো বিএনপি 2022 সালে যখন 31 দফা সংস্কার প্রস্তাব দেয় তখন তারা আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট বা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে মিলছে না। আরেকটা কথা, নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে, তাহলে তিনি এই কথা জানেন কিভাবে? আমরা তো এই কথা শুনিনি কখন যে 5ই আগস্টে যে হেলাল ভাই মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে। আপনি আমাকে সোজা কথা বলেন, আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন, ইলেকশনের আগে জাতীয় সরকার হইতে আপনাদের অসুবিধা কি? আপনারা কি জাতীয় সরকার হইলে আপনাদের সবসময় আপনাদেরই প্রধান থাকতে হইব? এইটাই আপনি একটা মিনিট সময় দেন। যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন তাহলে ইলেকশনটা করবেন কি করে? শেখ হাসিনার মতো আমি আর ডামি দিয়ে আমরা সবাই জাতীয় সরকার, তাহলে ইলেকশনটা হবে কি করে? সবাই মিলেই করবে। কিভাবে ইলেকশন? শেখ হাসিনা 24 সালের আমি আর ডামির ওই রকম কেন হবে? মানে দলে থাকলেই তো আর দলে প্রভাব আপনি বিস্তার করতে পারবেন না। ডক্টর ইউনূস থাকলো প্রধান, আপনি ইলেকশন করলেন। আমরা তিনজন ব্যক্তি আমরা যদি জাতীয় সরকার গঠন করি, আবার 3 জন নির্বাচনে অংশগ্রহণ করলাম, তাহলে আপনার নির্বাচনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে। এটা হয় না, এটা তো পলিটিক্যালি রং। সারা পৃথিবীতে তো ক্ষমতায় থাইকেই ইলেকশন করে, অসুবিধা কি? না আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশের উদাহরণ দিলে হবে না। পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে? সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে ভারতে। তাহলে আপনারা আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমার ভুল। আপনারা যেহেতু ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না, তাই কি? ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে আমি সবাই যদি জাতীয় সরকারে অংশগ্রহণ করি, ইলেকশনে করবো কার সাথে? সরকারের সাথে সরকারের ইলেকশন, এটা তো পলিটিক্যালি একটা রং আইডিয়া। এটা তো টোটালি পলিটিক্যালি রং আইডিয়া। বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে 10টা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে? এটা হইতে পারবে না? শোনেন, সেটার জন্য আপনাকে সময় দিতে হবে, আরো সময় নাই। এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি, একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি। এখন আমাদের এই বিপ্লবকে, আমাদের আন্দোলনকে, আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি? আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময়, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে তাদের সবার সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে, তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক আপনার ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি এখন এই কথা বললে তো হবে না। হেলাল ভাই, এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন, জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্তি করেছেন, রাজপথে আপনারা থাকতে চান নাই, আপনারা বসে বসে চা খেয়েছেন, এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় পরে থেকেছেন। জামায়াত আন্দোলন করেছে, আমি একটু বলি, জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন। কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাস্টে ঝুলেছে, জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই। এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে হলো আপনার বক্তব্য, প্রথমটাকে আমি
ধরছি যে এটা ঠিক না যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে। জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। আপনি একটা উদাহরণ দেখেন, 28 তারিখে যখন সর্বশেষ 28 অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো, আমাদের জনসমাবেশকে ভণ্ড করে দিল, তখন কিন্তু জামাতে ইসলামও যুগপৎভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন করেছে। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। আমরা 90 এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমাদের নেতা। মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবর, এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর। কেন আমরা 17 বছর আমরা আপনি চাই খাইতেছিলেন, ধরেন 90-তে যে এই ঘটনা পুলিশ ঘটাইছে, সরি, সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই, সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা। না, 28 অক্টোবরে আমি বলছি যে আমাদের উপরে যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো এবং তার আগেও আপনারা 17 বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি, অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের গুম খুন কত হয়েছে দেখেন। এই আপনার লাস্ট যে 34 দিনের যে আন্দোলনে এই সরকার পতন হলো, সেখানেও আমাদের প্রায় 150 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির 29 লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কত ইলিয়াস আলীর মতো একজন ছাত্র নেতাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, কত লোককে গুম করেছে, খুন করেছে। এগুলি তো বহুবার বলা হয়েছে, কিন্তু হেলাল ভাই আমি আপনার কনসেন্সাসের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি আপনার কনসেন্সাসের কাছে প্রশ্ন বলেন যে চায়ের কাপ, আমরা যখন বলছেন যে আমরা এসি রুমে ছিলাম তখন প্রতিবাদটা করি যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম। আপনি যদি এখন এটা বলেন, আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, আমি কাউকে খাটো করে বলছি না, আমি খাটো করছি না, কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে, আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাদের দলকে ধ্বংস করবে জন্য আমাদের নেতা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক, তার বিরুদ্ধে 33টা মামলা দেওয়া হয়েছে আমাদের, এবং তাকে 7 বছর জেলে রাখা হয়েছে। আমাদের কি হয়েছে এখন আপনি বলছেন, এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়, আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় যেন আইনগত দিকটা বারবার বলি। অথচ দেখেন 111-এ যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু আমরা আমাদের সহযোগী, আমাদের জোট সঙ্গীত থেকে আমরাও কোনো বিবৃতি পাইনি। এটা আমি বলতে চাচ্ছি না, আপনি বলছেন তাই। আচ্ছা হেলাল ভাই, আমি ইতিহাসের দিকে না যাই। হেলাল ভাই, আমার গলায় ব্যথা, একটু এই জন্য আস্তে কথা কইতে হইতেছে। এই যে ইতিহাসের দিকে না যাই, ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত, তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি 280টার বেশি সিট পাবে, এটা আমি নর্মালি বুঝতে পারি। তো বিএনপি এখন 280টার বেশি সিট পাবে, বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি 280 সিট পায়ে এসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে, বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন, জনাব আজিজুল বারী হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কি হবেন আমি জানি না, এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন। এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি, যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব, তখন আপনারা এটা পছন্দ করেন না। যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল, আপনাদের সঙ্গে তো বাম দল ছিল, জনাব সাকি ছিল, জনাব নূর ছিল, এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে। আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না 5-10টা আসন, এরকম একটা ভাব আপনাদের, তাই না হেলাল ভাই? এইটা আপনি বলছেন, এর কোনো সোর্স আমি জানি না, সোর্স থেকে আপনি বলছেন। আপনি যে বলছেন অস্থির, আমরা অস্থির হবো কারণ সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না, বাম সংগঠনগুলোকে নির্বাচন চাচ্ছে না। আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি 111-এর সময় আপনি দেখেন যেই সরকারটা 2 বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, 3 মাসের সরকার 2 বছর থাকলো, সেই 2 বছর থাকার ফলে যে 17 বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই 17 বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন হলো। আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম, এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত, আপনারা যদি এরকম, এবং এই সরকারের মধ্যে আপনার 111-এর কুশীলবরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশীলবরা রয়ে গেছে, এখন তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে না। সুতরাং আবারও কি দুটো ডেট যেখানে বলেন, দুটো ডেট না,
হেলাল ভাই একটা ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা এটাকে স্প্যান বলছে আইদার আর অর না রে ভাই, যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি ফেব্রুয়ারি। এখানে আরেকটা কথা বলছে যে যদি সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিছে সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবে। তাহলে আমার প্রশ্ন, আপনার এই পণ্ডশ্রম কেন? রাজনীতিবিদরা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন, তাহলে এই সময় ক্ষেপণ করছেন কেন? সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে এই আমি আসতেছি হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো। হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাইয়ের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজভী ভাই, আমাদেরও মানে আমাদের আরেক নেতা, বিএনপি নেতা, তিনি এখন জনাব রুহুল কবির রিজভী মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। সেইটা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 41% মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক, শতকরা 59% দর্শক মনে করেন যেটা সঠিক না। 61,000 দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন। ইন্টারেস্টিং। আমি জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক? খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের। সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে, আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ, যোগ্য, দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি আমি এটার কারণে যদি আমি জামাত হই, আমার কাছে মাসুদ ভাই, আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ হলে, মাসুদ ভাই আমি আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত। এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। কোনো দল থেকে এটা তো নামই বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাইয়ের সাথে মিলে যায়, তিনি হেলাল ভাইয়ের মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মানুষের। আপনার সাথে তো বুদ্ধি দিয়ে একজন ব্যক্তির হবে না, মাসুদ ভাই আপনার সাথে তো কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই আপনার এটা করাটা তো ঠিকও হবে না। আপনার সাথে কেউ বলতে পারবে না, আপনার সাথে তো বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, কোনোটা দিয়ে পারবো না। না, প্লিজ সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে এই 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের। আপনাদেরকে ডাকছিল কিনা? আমি যেটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই
ওপেন করে নাই, আবার কেউই কিন্তু কোনো দল হিসাবে তাকে দেয় নাই, দিয়েছে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে বাছাই করতে ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3-4 এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা কারো উপরে খুশি হইনি, আমরা কারো উপরে বেজারও হয়নি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। আমরা সব একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার প্রত্যেককেই স্মরণ করেছি। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করি। মাসুদ ভাই, তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান না আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে? না, এটা তো আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না। ওকে, ঠিক আছে। মাসুদ ভাই, আসছি আবার আপনার কাছে। হেলাল ভাই, একই প্রশ্ন, এই উপদেষ্টাদের মধ্যে কতজনকে আপনি পছন্দ করেন বা কতজনকে বিএনপি পছন্দ করেন? আপনাদের কথা বিএনপি শুনেছিল কিনা উপদেষ্টা পরিষদের? এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু নেই। পারফর্ম ভালো করলে, যেহেতু এটা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে হবে। আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি, দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত 17 বছর অনুপ্রাণিত করেছে, অনুরণিত করেছে, মানুষ আন্দোলন করেছে, হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চড়ে, কলার ভেলায় চড়ে, যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে, 24/7 তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশের যে আন্দোলনটা সংগঠিত করেছে, যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খোমেনি আপনার সুইডেনে বসে, সার্বিয়ায় বসে করেছে, ফ্রান্সে বসে করেছে, একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো। এছাড়া এরকম উদাহরণ রয়েছে, এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সাড়া দিয়েছে। এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে, এটা একটা বড় প্রশ্ন। দেখেন আমরা 5ই আগস্টের পরে যখন সরকার গঠন হলো, 8ই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার। যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে, ভারত যখন আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, বলছে বাংলাদেশিদের মেরে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলিয়ে রাখবে, তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল, এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না, কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না। একমাত্র দল বিএনপি। আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি, আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো বিষয় শুধু হেলাল ভাই দুটো বিষয় হেলাল ভাই, এই যে লাইং পলিটিক্স, এই লাইং গুলো কিন্তু আমাদের অনৈক্য তৈরি করে। হেলাল ভাই, দুইটা বিষয় একটু কথা বলতে হবে। এক নাম্বার কথা হচ্ছে যে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন, একতাবদ্ধ করেছিলেন, যেটা বললেন, তাহলে আপনি কি মনে করেন ভবিষ্যতে রাজনীতি এমনই হওয়া উচিত? বিদেশে থাকেন, মাঠে থেকে উনি তো 6 মাস পরেও তাই করতেছেন, 6 মাস পরে তাই করতেছেন, তাই না? আপনি দেখেন, হি হ্যাজ টু লিভ, 6 মাস পরেও তো তাই করতেছেন, মানে এইটাই হওয়া উচিত তো আসলে, মাঠে না গিয়ে আমরা ভার্চুয়ালি দেখলাম। না, পৃথিবীর ইতিহাসে কি এগুলো নেই? আছে, বাংলাদেশের মানে এইটাই থাকা উচিত কিনা আমি সেটা বলতেছি, ভবিষ্যতে তাই হওয়া উচিত কিনা, ভবিষ্যতে তাই হওয়া উচিত। মাফিয়া না, যদি বাংলাদেশে মাফিয়া সরকার থাকে, তারপরে আরো 6 মাস গেছে ভাই, তারপর আরো 6 মাস গেছে ভাই, আপনি তারপরে 6 মাস গেছে। বাংলাদেশ কি আপনি মনে করেন এখনো স্থিতিশীল রয়েছে? বাংলাদেশ কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? শুধু স্থিতিশীল হওয়ার পরেই উনি আসবেন? না, বাংলাদেশ কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? না, মানে বাংলাদেশের যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন? না, আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে যে নেতা ছিল, সে স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে? আমি অ্যাঙ্গোলার কথা জানি না, আমি অ্যাঙ্গোলার কথা জানি না, এত অ্যাঙ্গোলার কথা জানি না। অ্যাঙ্গোলাটা খুঁজে বাইর করছেন, ভালো বাইর করছেন ভাই, পরে শিখাই দেন, এটা অন্য সময় কমুনে। এখন যে অ্যাঙ্গোলাটা বক্তব্য হলো যে বাংলাদেশে এখন যে সরকার, সেই সরকারের তো আপনার স্ট্রেংথ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো। আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন, না আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা বাংলাদেশে হয়ে গেছে, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত
প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন, এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চাইল্ডরা চলে গেছে? ব্রেন চাইল্ডরা চলে গেছে কিভাবে বোঝা যাবে? আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি, মাফিয়া শক্তির যারা প্রশাসনে ছিল, পুলিশে ছিল, তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার। আমি আর কথা বলতে চাই না, অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না, এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমি আপনার একটু বলি, ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সবসময় ডুবিয়াস দেখি। আপনার মনে থাকবে 2001 সালে, আমি বলি, আমি শুধু 2001 সালে বলি, 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস, বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায়। সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস রেখে লাভ কি, আপনারা টাটাকে চিটংয়ে স্টিল মিল করার দিতে চেয়েছিলেন, একই রকম টাকা একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন। মানে বিএনপির কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে। না, তাইওয়ানের সাথে ভারতের সম্পর্ক ওইটা অন্য জিনিস। সবকিছু নিয়ে সবকিছু সম্পর্কে আপনি জানেন, বিবিআনের গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস, শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতের কাছে গ্যাস দিতে পারে নাই তো? কারণ শেখ হাসিনা জামাত ইসলামী দুইটাই আন্দোলন করছিল, বামদের নেতৃত্বে শেখ হাসিনা আর জামাত ইসলামী আলাদা না, এই গ্যাস দেওয়ার ব্যাপারে আলাদা আলাদা আন্দোলন করছে। তাইলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তারা আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা গ্যাস বিক্রি করছে। এইবারে আপনার এইবার 2016 সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে, ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। কোথায়? ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। আপনি আবার চুক্তিগুলো পড়েন, আপনি অতীতের ইতিহাস আমি আজকে বলে গেলাম, আপনি দেখেন কোথায় ভারতের কাছে। জামাত ইসলামী তো তখন আপনাদের লগে ছিল না, জামাত ইসলামী আন্দোলন করে নাই, ঠিক বলছেন, কিন্তু আপনারা গ্যাস দিতে চাইছিলেন, পুরা বিবিআনা দিল্লিতে চলে যাবে সরাসরি। সেটা তো আপনি চাইছিলেন, আমরা কি দিয়েছি? না, রক্ত দিয়ে ঠেকানো হয়েছে, এটা রক্ত দিয়ে 4 দিন হরতাল লাগছে রে ভাই। না ভাই, এটা কিন্তু তখন জামাত বা আওয়ামী লীগ না, জামাত তখন আপনাদের লগেই, জামাত তো আপনাদের মন্ত্রী। আওয়ামী লীগ এবং বামরা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি না, তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি, একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে। এই তথ্য আপনি দেখে নিন যে একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে। আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না, আওয়ামী লীগ আর অ্যাঙ্গোলার কিচ্ছাটা আপনি আমাদের দিয়েন, আমি এটার মধ্যে আলাদা করে দেখব না। আর আমি একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল, আপনাদের এক ঐক্যমত ছিল, নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু? দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদরাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার একটু ছোট করে জানতে চাওয়া আছে আপনাদের যে মানে করদরাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশের, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেইনস্টেই বলেন নাকি বিএনপির এগেইনস্টেও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদরাজ্যই হয়।
এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য, এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইডসাইড একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, অতটা বাংলাদেশ স্বাধীন হতো না। এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদ, মানে আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি, ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এবং এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল? দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল। 71-এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, 71-এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন। আপনি পড়েন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে, ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, সেই প্রয়োজন এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, 53 বছর লেগেছে। যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন? টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না, এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের, এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না। দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। ঝিনাইদহে এখন অলরেডি আমাদের এটা আপনি ইন্টারন্যাশনাল এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয়। আমি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম, সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে এই মোমেন সাহেব ছিল, আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে ওয়েলের হয়ে তো কি 2 জনকে মেরে ফেলছে নাকি 1 জনকে মেরে ফেলছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না। আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই 71-ও তো স্বাধীন হয় নাই, 24-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে নাই, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে, ওই সময়ে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের
তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক। সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে। ওকে, আমি একই প্রশ্ন মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ। জনাব আজিজুল বারী হেলাল আপনি করতে চাই, খুব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল? না, এটা ঠিক, প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড, এরকম একটি গণ অভ্যুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ, বিএনপি সবাই আর কি মেনে নিয়েছিল। এ ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে পারফরমেন্সের দুর্বলতা, বর্তমান ইউনূস সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন। যেমন তিনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন। যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তা ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন, তখন এই আন্দোলনে সবাই, আমরা বলছি, মাসুদও বলছে, আমিও বলছি, সবাই আমরা অংশগ্রহণ করছি। সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা, তারপরে যখন বলে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমক, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। এবং তিনি এই উপদেষ্টা সমস্যা হয় ভাই কেন? আপনি যখন সবাই সমন্বিতভাবে একটি আন্দোলন, একটি গণ অভ্যুত্থান করলো, তখন আপনি একক কোনো ব্যক্তিকে ক্রেডিট দিতে চান না। একক কোনো ব্যক্তি মানে কি? ডেফিনেটলি তো এটা ছাত্রদের ক্রেডিট তো দিতে হবে, আপনার ডিউ ক্রেডিট। ছাত্রদের ডিসক্রেডিট তো কেউ করছে না, করছে তো। ডক্টর ইউনূস বলছে যে এই ছেলেটা পিছন দিক থেকে এটা আন্দোলন করছে, অসুবিধা কি? এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে আর মানুষ, এটা ঠিক না, এটা আপনি বলতে হবে না। ওরা সামনে ছিল, তাহলে আপনি ওরা অত্যাচারিত হয়েছে, সামনে সবাই ছিল। শুনেন, সামনে যে ব্যানারটা ছিল, আমাদেরও তো অনেক ছেলে, আমি তো বললাম 150 নেতা কর্মী 34 জনে আমাদেরই মারা গেছে, আমি সেই হিসাবে যাচ্ছি না। কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে, রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম। আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে। আপনারা ব্যানার দিবেন কেমনে? আপনারা ব্যানার দিলে তো সাউন্ড গ্রেনেড মারলে আপনারা চলে যান। না, সাউন্ড গ্রেনেড মারলে সবাই যাবে। সাউন্ড গ্রেনেড মারলে এখানে তো সাউন্ড, না, ওরা তো উল্টা, ওরা তো একটা মারে একটাই মরে, আর কেউ মরে না, যায় না। ওরা মানে কারা? সেখানে কি ছাত্ররা কি রাজনৈতিক ছাত্ররা ছিল না? ছাত্রদল ছিল না? ছাত্র শিবির ছিল না? ছাত্র ইউনিয়ন ছিল না? বামপন্থী ছাত্র সংগঠন ছিল? সবাই ছিল, সবাই ছিল। গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন, হ্যাঁ, তখন আপনার পার্থক্যটা কি? হেলাল ভাই আপনি দেখেন, আমারে মাইরেন না, কিন্তু আপনি পার্থক্যটা দেখেন। ওরা ছিল এখানে, সাহসটা পাইছে কই? ওরা সাহসটা পাইছে আপনাদের, মানে আমরা তো এটা, এই যে বিএনপি নেতাদের থেকে আলাদা ছিল, সেই জন্য পাইছে। না, বিএনপি নেতারা সেখানে ছিল, বিএনপি ছাত্র দলের নেতারা থাকলে কইতো যে একটু দৌড় দিয়া হিট এন্ড রান করে চলে আসো পালায়া। এটা হলো আপনার স্পেকুলেশন। 17 বছর ধরে তাই দেখছি ভাই। 17 বছর আন্দোলন করছি, 17 বছর আন্দোলন করছি। আপনার একটা আন্দোলন তো আপনি বললেই তো, মানে আন্দোলন করতে ডিনার পার্টি না যে আপনি বললেন আর আন্দোলনটা হয়ে গেল। 17 বছর আমরা জমিনটা তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্র ভাইয়েরা, সমস্ত রাজনৈতিক দলের ছাত্র ভাইয়েরা উপসংহার টেনেছে। আমি এই জন্য বলি, এই ছাত্র ভাইয়েরা হলো আমাদের আন্দোলনের সন্তান, এই অভ্যুত্থানের সন্তান। তার মানে এই না যে করজোরে নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান 24 না, 24-এর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন। আপনারা এইভাবে ডিভিশন করেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ, মাফিয়ার যত অপবাদ, তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিবিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি যে অ্যাঙ্গোলার স্বাধীনতার কথা বলেছিলাম, অগস্তিনো নেটোর নাম আপনারা সবাই শুনেছেন। অ্যাঙ্গোলা স্বাধীনতা যুদ্ধের নায়ক অগস্তিনো নেটোর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশের সুরক্ষা নিশ্চিত হয়েছে, তার দল মনে করেছে তখন তিনি যাবেন। আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত, তখন অবশ্যই তারেক রহমান দেশে আসবেন। সুতরাং এটা নিয়ে অন্য কোনো ন্যারেটিভ বানানো উচিত না। এবং পেট্রোলিয়াম গ্যাস 2019 সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে এবং ট্রায়াল বেসিসে একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্যে এবং অন্য জায়গায় গিয়েছিল 2019 সালে। আপনি দেখবেন আবার 2019 সালে কি হয়েছিল ভাই? তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজি, এই দুইটা গ্যাসের ভারতের সাথে আপনার বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি হওয়ার পরে আপনার ট্রায়াল বেসিসে একটি চালান ত্রিপুরা রাজ্যে এবং আরেকটি কোথায় যাবে 2019 সালে। সেটা কার গ্যাস কে বানাইছে? সুতরাং বাংলাদেশ থেকে তোলা গ্যাস, টাকার গ্যাস। আমাদের এলপিজি গ্যাস, আমরা যে এলপিজি, আমাদের যে তরলীকৃত গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস,
সেই গ্যাসটা গিয়েছে। আপনি কি কার সোর্স থেকে তুলছে? বাংলাদেশের সোর্স থেকে না ইন্ডিয়ার সোর্স থেকে? আমাদের সোর্স থেকে তোলা হয়েছে। আমাদের গ্যাস ওটা তুলে আমি এটা দেখব না। ঠিক আছে, আপনি 2019 সালের চুক্তিটা পড়েন। আচ্ছা, ভারত বাংলাদেশের যে ওই চুক্তিগুলি তো অবশ্যই, মানে এতে তো কোনো সন্দেহ নাই হেলাল ভাই। মানে আওয়ামী লীগের তো ইন্টারেস্টিং, আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বলছে, আমাদের এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বাইর করতে হয় নাই, আওয়ামী লীগ নিজে বলছে বিএনপিকে ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলতে পারবে না। এটা শেখ হাসিনা নিজে বলছে, তার মন্ত্রীরা পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে বলছে যে আমাদের আওয়ামী লীগকে আরো কিছুদিন রাইখা দেন। সুতরাং বিএনপি ভারতের সাথে কখনো না, বিএনপিটা তাই বলে অস্বীকার করেন না ভাই। আপনি আবার পড়েন সাইফুর রহমান গ্যাস পাঠাতে চাইছিল কিনা, খালেদা জিয়া এটাতে সমর্থন দিছিল কিনা, আবার পড়েন বিবিআনার আর সমর্থন। আরে ভাই পারে নাই তো আমাদের জন্য, আমরা হরতাল করছি এই জন্য পারেন নাই না। সেটা আপনার যদি সেটা করে থাকে এটা দেশের জন্যই তো করেছেন, আর আমরা যদি না দিয়ে থাকি বিএনপি আমাদেরকে পিটা দিছে সেই সময়। না না, পেপারে আছে, পইরা দেখেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি, আপনি পইরা দেখেন। যে হামলাটা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে। আনু স্যারের উপর হামলা বিএনপিও করছে, এই যে এই বিবিআনার গ্যাস রপ্তানি নিয়ে সাইফুর রহমানের পাতার পর পাতা বক্তব্য আছে ভাই। মাটির তলে গ্যাস রেখে লাভ কি? বরঞ্চ বিএনপি বলেছে যে বাপেক্সকে উন্নত মানের করে না করে আমরা কেন বাইরের কোম্পানিগুলোকে বাংলাদেশে গ্যাস উৎপাদন। বিএনপির এগুলো হচ্ছে লিপ সার্ভিস। 5 বছরে একটুও বাপেক্সের উন্নতি করে নাই রে ভাই। আপনি এখন আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইরে জিজ্ঞেস করেন, টুকু ভাই কতবার চাইছে পেট্রোলে এর বাজেট দিছে কিনা, জিজ্ঞেস করেন এখনই। না না, আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কর্পোরেশনকে তো আমরাই আপনার আধুনিকায়ন যতটুকু করেছি, কিন্তু অন্য আমলে, আওয়ামী লীগের আমলে এই বাপেক্সকে ঠুটো জগন্নাথ বানিয়ে। আরো একটা কথা বলি, টাটাকে আপনারা জমি দিতে চাইছেন, একটা নির্দিষ্ট মূল্যে গ্যাস দিতে চাইছেন, একটা লম্বা সময় ধরে, এটা বহুত কিছু করছেন, আন্দোলনের মুখে আপনারা পিছিয়ে আসতেন। সুতরাং আপনারা খুব ইন্ডিয়া বিরোধী। আপনারা ইন্ডিয়ার ক্ষমতায় আসলে আবার ইন্ডিয়ার পেটের মধ্যেই ঢুকে যাবেন, যতই মুখে ইন্ডিয়ার সাথে ওয়ার্কিং। অবশ্যই এটা জামাত ইসলামীও করবে, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ওয়ার্কিং রিলেশন রাখি, কিন্তু আমরা কখনো সাবসার্ভিয়েন্ট ওয়ার্ক রিলেশন না রে ভাই, ওয়ার্ক রিলেশন না, অনেক ভালোবাসার রিলেশনও রাখেন। আমি বলি তো, জনাব গোলাম আজমের ছেলে এই আন্দোলন করা থাকা অবস্থায় ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ভালোবাসার সম্পর্ক আছে। হ্যাঁ, সেইটার উত্তর তো আমি দিব না। না না, আপনি দিতে পারেন। আমি বলতেছি হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক থাকে, পলিটিক্যালি একটা অবস্থান নেয়। এইবার দেখেন বিএনপি যে স্ট্যান্ডটা তার ক্লিয়ার করলো যে ভারত বিরোধী মনোভাব জনগণ যখন তুঙ্গে, তখন এই জনগণের মনোভাব আপনার ধারণ করেই তো আমরা প্রোগ্রামগুলো। একটা দেশের একটা দেশের পররাষ্ট্রনীতি কোনোদিন একটা দেশ বিরোধী মনোভাব হইতে পারে? নিবে কেউ? কেমন কথা ভাই? না, আমি তো চাবো, কিন্তু আবার যে পররাষ্ট্রনীতি আপনার আছেন যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান, এটাও তো একটা দেশের পররাষ্ট্র। সেটা আওয়ামী লীগ করে না, এটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, আওয়ামী লীগ করে। কিন্তু আমরা সেটাই বলছি। আচ্ছা, আমি লাস্ট প্রশ্ন করি। এই যে মানুষজন আপনাকে সাইবার যোদ্ধারা এখন আমার উপরে ঝাঁপায় পড়বে, আমি ভারতীয় দালাল এসে বলে টলে। এখন তো একটা চালু হয়েছে, হয় ভারতীয় দালাল নাইলে পাকিস্তানি দালাল হইতে হবে, নাইলে যে কই যাইতে হবে জানি না। যাক, ঝাঁপায় পড়লেন, আমি তো এখন আর কি করবো। লাস্ট প্রশ্ন করি, যে সেইটা হচ্ছে যে আমি ইয়া ভাইরে দিয়েই শুরু করি, মাসুদ ভাইরে দিয়ে শুরু করি। একই প্রশ্ন যেটা হেলাল ভাইকে দিয়ে শেষ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি 1 মিনিট 1 মিনিটের মধ্যে যদি একটু শেষ করেন। সেটা হচ্ছে যে বিবিসি বাংলা একটা নিউজ করছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন। আসলে এটা শুরু হয়েছে যে জনাব শফিকুর রহমান সাহেব, পীর সাহেব চরমনাই জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করলেন। এরপরে আবার দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সঙ্গে। আপনাদের টেক একটু শুনবো। প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে, যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, একটু যদি এটা বলতেন। খালি একটু আপনার অনুভূতিটা একটু শোনায় রাখি। আমরা কিন্তু দেখছি জামায়াতে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে নীতি দিতে চায় না। আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি, বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়াতে ইসলামী অনেক খারাপ। থাক, আমি এত কথা বলতে চাই না, মানে বলছে খারাপ। আর যাই হোক, আমাদের খারাপ বলাটা, ভালো বলাটা তো একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সবসময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, কোনো পরামর্শ পর্যালোচনা দেন, সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই। আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি। সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে, যে আমরা এখন দেখছি যে
বর্তমান সময় বিএনপি পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে, আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে, ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে, প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই 1971 সালকে, আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে, রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই, আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না। অথচ দেখেন সিরিয়ায় বাশার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাশার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে। তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি, আসলে কি টার্গেটে করছি? এই যে ধর্মকে, ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা, আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, তাতে আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হলে তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম, জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না? সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে, ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনটার এতই কাছে যে চরমনাইয়ের ইয়াটা মানে ওনাদের মার্কাজটা বা ওনাদের মাদ্রাসাটা, উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন, দাওয়াত নিয়েছেন, সেখানে গিয়েছেন এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে, আর কিছুই না। আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করব, এইটুকু কথা বলা হয়েছে। সুতরাং এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায়, সেটা তো ডিপেন্ড করবে যে চরমোনাই আমাদের সম্মানিত সেখানকার চেয়ারম্যান বা সভাপতি মুফতি রেজাউল করিম সাহেব, উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র চরমোনাই পীর সাহেব নয় বা চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে, আমরা সমস্ত ইসলামী দলগুলোকে ওন করি আমরা কাজ করছি। সেখানে কেউ তার ব্যক্তিগত চিন্তায় আমাদের ব্যাপারে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। মাসুদ ভাই, আপনারা যে ইসলামিক দলগুলিকে ওন করার চেষ্টা করতেছেন সেটা আপনারা বহুবার বলছেন, কিন্তু আমরা যদি দেখি যে হেফাজতে ইসলামীর সাথে যেসব রাজনৈতিক দলগুলো আছে, আপনারা একাধিকবার বৈঠক করছেন, কিন্তু সেইটা তো আসলে হয় নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে দুইটা লাইন পড়াতে চাই এবং তারপরে আমি হেলাল ভাইয়ের কাছে যেতে চাই যে জামায়াতে ইসলামী সম্পর্কে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী মানে মাওলানা হোসেন আহমদ মাদানির উদ্ধৃতি দিয়ে বলেছেন, জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল, তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট, কেননা জামাতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না, জামাতে ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আপনাদেরকে নিয়ে ইসলামী দলগুলোর এরকম ভাবনা আমরা আসলে গত 30 বছর 35 বছর আমরা দেখে আসছি। আপনি কি একটা লাইন বলবেন? তাহলে আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যাই যে ইসলামী দলগুলো তো আপনাদের অবিশ্বাস করে আসলে। না খালেদা, এখানে হয়েছে কি, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন দুই একটা বিষয়, সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, ওনারাও আলাপ আলোচনা করছেন। আমরা যেটা ফিল করি বা ওনারাও যেটা এখন বলছেন, এই জায়গাটা একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে যে দর্শনগত দিক থেকে অথবা আকিগতগত দিক থেকে একটা জায়গা আমাদের আলোচনা চলমান থাকবে। এবং আমরা তো গণতন্ত্রে এই সৌন্দর্যটা তো থাকারই কথা না। বিএনপির মধ্যে বিএনপি জামাতের সাথে এই দর্শনগত পার্থক্য আছে না? আছে। তো ইসলামী দলগুলোর মধ্যে এই পার্থক্যের সৌন্দর্যটাকে আমরা নেতিবাচক ভাবে নিব কেন? আমাদের কোনো কারেকশন থাকলে আমরা তো বলি না যে আমরা সমস্ত কারেকশনের ঊর্ধ্বে উঠে গেছি। সেই জায়গায় আমাদেরকে যদি কেউ কারেকশনের জন্য কোনো কিছু বলে, এটাকে ধারণ করি রাজনৈতিক ভাবে একটা সমঝোতা। বিএনপি এবং জামাতও কি বলতেছিল যে আমাদের একটা রাজনৈতিক জোট, তাই না? রাজনৈতিক জোট যদি না হয় তাহলে তো একটা দল আর একটা দলের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আমরা তো সেটা বলছি না, কেউ এটা বলতেও পারে না বা বলার কথাও না। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকখানি বেশি হয়ে গেছে আমাদের টাইমিং। আমি শুধু হেলাল ভাই একটা লাইন 1 মিনিট যদি আপনি বলেন যে রশি টানাটানি করছেন কিনা। শোনেন, প্রথম বক্তব্য হলো যে
ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার অনুমোদন আছে এবং বিশ্বের বিভিন্ন স্তরে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। আপনি আগে যে দেশে ছিলেন জার্মানিতে, সেখানেও আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, ক্ষমতায় ছিল। এখন যখন নির্বাচনী আবহাওয়া তৈরি হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোয়ালিশন করার একটা প্রবণতা সারা বিশ্বে আছে। এটাকে দোষের কিছু দেখা যায় না। আমি যেটা দোষের দেখছি সেটা হলো যে পরাজিত ফ্যাসিবাদ যখন প্রেস ক্লাবে আমরা দেখলাম যে রুহুল আমিন গাজী আমাদের ডিউজে নেতা মারা গেল, তখন দেখলাম যে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের ইকবাল সোবহান চৌধুরী এবং মঞ্জুর হাসান বুলবুল তারা সবাই মিলে একটা মিটিং করলো। আবার দেখলাম জামাতে ইসলাম বলল যে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। তখন আমরা আমাদের সন্দেহের উদ্রেক হয়, আসলে নির্বাচনকে সামনে রেখে কোথাকার পানি কোথায় চলে যায়, এই বক্তব্যটাই সেই জন্য হচ্ছে যে আওয়ামী লীগকে যাতে জামায়াত না নিতে পারে আপনারা আওয়ামী লীগকে নিতে চেষ্টা করবেন, তাই তো? আমরা আমাদের সাথে আওয়ামী লীগের আমাদের তৈরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগের একই সুরে কথা বলেন তো এখন হেলাল ভাই, আওয়ামী লীগের সাথে একই সুরে কথা বলেন তো। এখন আপনি আমেরিকায় বসে একটা কথা বলছেন, বাংলাদেশে আমি একটা কথা বলছি, দুইজন দুই মতের লোক, কিন্তু কোন একটা কথা মিলে গেছে, তার মানে এই না বেশিরভাগ কথা মিলে যায়। আমি এক না, আমি একটা কথা বলি, দেখেন কোরআনের অনেক কথার সাথে বেদের অনেক কথার মিল আছে, এই দুই কথা ঠিক, তার মানে কি কোরআন সমান বেদ? না, তা কখনো না। কোরআনের অনেক কথার সাথে বাইবেলের কথারও মিল আছে। ভালো উদাহরণ দিয়েছেন ভাই, এই কথা বলার দরকার নেই। ভালো উদাহরণ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মিলতেই পারে, ভালো উদাহরণ দিয়েছেন হেলাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ ভাই আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের সাথে কথা বলে অনেকগুলি বিষয় পরিষ্কার হওয়া, অনেক বিষয় শিক্ষা